নমস্কার, দিল্লি থেকে গৌতম বলছি। আজ আবার একটি নতুন এপিসোড নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদের গন্তব্য রাজস্থানের রণথম্বর। রণথম্বর আসলে একটি জঙ্গল ঘেরা ফোর্ট, যে ফোর্টটি দারুণভাবে সুরক্ষিত ফোর্ট, যেটি তৈরি করেছিলেন চৌহান বংশীয়রা। আমার মনে হয় 10ম শতাব্দীতে এটি তৈরি হয়েছিল। তারপর সুলতানরা, মুঘলরা বারবার এখানে গিয়ে আক্রমণ শানিয়ে গেছেন। তারপরে আপনারা নিশ্চয়ই পদ্মাবত দেখেছিলেন। সেই পদ্মাবত সিনেমাতে যখন আলাউদ্দিন খলজি চিতোর আক্রমণ করতে যান, চিতোর আক্রমণ করার আগে উনি কিন্তু এই রণথম্বর ফোর্টটি দখল করে নেন। প্রচুর সৈন্য নিয়ে গিয়ে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে করে তারপর ওখানকার যে রানী ছিলেন সেই সময়, সেই রানী পদ্মিনী ওই সময় ওখানে গিয়ে জহরব্রত পালন করে উনি আত্মত্যাগ করেন। তার সঙ্গে রমণীরা, বিভিন্ন কোর্টের যে সমস্ত রাজস্থানী মহিলারা ছিলেন তাদের নিয়ে গিয়েছিলেন। তার মানে পদ্মাবতের সঙ্গে এখানকারও একটা খুব ভালো ওই লেভেলের সিনেমা হতে পারে বলে মনে হয়। এখনও পর্যন্ত ওই জায়গাগুলো সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আছে আর কি। এই মন্দিরে এইখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে গণেশ মন্দির। গণেশ মন্দির এত জাগ্রত হিসাবে রাজস্থানের চারদিকের লোকেদের কাছে, মানে লোকেরা দূর দূর থেকে যার জন্য এখানে আসেন, যে এই গণেশ মন্দিরে একটুখানি পুজো দেওয়ার জন্য। স্পেশালি নববিবাহিত যারা আছেন তারা এখানে বিয়ের পর তো একবার এখানে আসবেন মাথা টেকাবার জন্য বা গণেশের আশীর্বাদ নেওয়ার জন্য। ফোর্টটিতে যখন আস্তে আস্তে মানে প্রথমে এন্ট্রি গেট থেকে এত সুন্দরভাবে সাজানো একটা, অবশ্যই আপনারা বলছি যে এরকমভাবে আপনারা গাইড নেবেন। গাইড নেবার পর দেখবেন যে বিভিন্ন দরজাগুলো আছে, বিভিন্ন দরজা আছে, ভুলভুলাইয়া টাইপের আছে, তারা গাইড বুঝিয়ে দেবে। এখান থেকে দেখুন মানে গেটে উঠতে গিয়ে তারপর হচ্ছে এখানে বাঁদিকে যাবে, কিছুটা বাঁদিকে, তার মানে হাতি সেদিকে টার্ন নিতে পারবে না, হাতির পক্ষে সেখানে যাওয়া মুশকিল। তারপরে গিয়ে ওপরে যাবে, ওপরে যাওয়ার পর তারপর গিয়ে সেখানে গিয়ে গুপ্ত আক্রমণ করতে পারবে। এই রকমভাবে দারুণভাবে একদম ভিতরটা তো সুন্দরভাবে সাজানো। সবচেয়ে বড় কথা যে এটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। আর এখানে যেটা হয়েছে, জঙ্গল ঘেরা হওয়ার জন্য এখনও পর্যন্ত ওখানে বিকেলের পর যখন মানুষজন থাকে না, জঙ্গলের আশেপাশে তো কেউ থাকতে পারে না বা ওই এরিয়াতে কেউ থাকে না, ওখানে কিন্তু ওই জঙ্গলের ফোর্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাঘ মামা ঘোরাঘুরি করে। এটা এখনও পর্যন্ত মাঝে মধ্যেই কারুর ছবিতে আসে, সেটাও একটা ভালো জিনিস। এটা হচ্ছে রণথম্বর ফোর্ট সম্বন্ধে বললাম। এবার সেই ফোর্টের চারদিকটা ঘেরা আছে প্রচুর জলাশয় নিয়ে, প্রচুর পরিমাণে লেক আছে। সেই লেকেতে মানে কুমির ভর্তি। আর এখানে হরিণরা জল খেতে আসে, আর সঙ্গে বাঘ মামারা তো থাকেই একদম পুরো এখানে। বাঘের সংখ্যা এখানে বর্তমানে 2022-এর হিসাবে নিয়ার অ্যাবাউট 71খানি। তার মধ্যে পুরুষ বাঘ 25খানা, স্ত্রী বাঘ 25খানা এবং 71খানি টোটাল হচ্ছে। আর বোধহয় 21খানার মতো কাব আছে। তো এখানে কিন্তু সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম এখানে 50টা বাঘ এখানে থাকতে পারে। সেই 50টা বাঘের মধ্যে এখানে সেই জন্য কী হয়, 71টা আছে, সেই জন্য যে সমস্ত জঙ্গলগুলোতে বাঘের সংখ্যা কমে যায় তখন কিন্তু এখান থেকেই কিন্তু বাঘগুলোকে নিয়ে যাওয়া হয়। তো এখানে টোটাল মানে বাফার জোন হিসাবে যেটা আছে, সেই জোনটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1734 স্কোয়ার কিলোমিটার। আর কোর এরিয়া যেটা হচ্ছে 390 স্কোয়ার কিলোমিটারের মতো হবে এটা। তো জাতীয় উদ্যান 1980 সালে এটা ঘোষণা করা হয়। তো এবার আসছি এখানে জঙ্গলে যাওয়ার জন্য, জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি করতে গেলে কি হয়, জঙ্গল সাফারির দুটো টাইম আছে, স্লট আছে। একটা হচ্ছে সকাল 6:30 থেকে সকাল 10টা পর্যন্ত, এবং সেকেন্ড সাফারির টাইম হচ্ছে 2:30 থেকে 6টা পর্যন্ত এখানে সাফারি করতে পারেন আপনারা। তো যখন আপনারা যাবেন তার ঠিক 90 দিন আগে থেকে এই সাফারির টিকিটগুলো বুকিং করা যেতে পারে। 90 দিন আগে থেকে বুক করে নিলেন। এখানে দু রকমের টাইপের সাফারি হয়, একটা হচ্ছে জিপ সাফারি আর একটা হচ্ছে অ্যানাদার ওয়ান হচ্ছে ক্যান্টার সাফারি। জিপ সাফারিতে টোটাল 6জন লোক বসতে পারে একটা জিপেতে, তার ভাড়াটা একটু বেশি।
নিয়ার অ্যাবাউট 2,000 টাকার মতো করে নেয়। এবং ক্যান্টারে একটা ক্যান্টারে যখন গ্রুপ থাকে, বড় গ্রুপ থাকে, তখন ক্যান্টারে টোটাল 20 জন বসতে পারে এবং ক্যান্টার সাফারির দাম হচ্ছে 1,000 টাকা করে। তো ওখানে যে সমস্ত আপনারা হোটেল বুক করবেন, আমরা যেমন ছিলাম হচ্ছে অঙ্কুর হোটেলে, অঙ্কুর রিসর্টে গিয়েছিলাম। তো ওনার মালিক, ওনার কাজই হচ্ছে ওখানকার, হি ইজ ভেরি ফেমাস ফর এই সাফারির বুকিং। কারণ এখানে হচ্ছে সাফারির বুকিংটা পাওয়া খুবই মুশকিল হয়। তো আপনারা যখনই যাবেন আগে সাফারি দেখবেন, তারপর হোটেল দেখবেন, সেটা হচ্ছে সবথেকে বেশি সবার কাছে মানে ইম্পর্টেন্ট কথা। রণথম্বর ন্যাশনাল পার্ক .org.in এই সাইটেই আপনারা পাবেন কিন্তু এখানকার সমস্ত কিছু, মানে এই যে সাফারির টিকিটগুলো বুক করতে পারবেন। এবার আসছি তারপরে আরেকটি জায়গা, যেটা জঙ্গল বললাম, আপনাদের ফোর্ট বললাম, ঠিক ওই রণথম্বর ফোর্ট থেকে নিয়ার অ্যাবাউট 45 to 46 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে চম্বল ঘড়িয়াল স্যাংচুয়ারি। চম্বল ঘড়িয়াল স্যাংচুয়ারি এটা হচ্ছে বেসিক্যালি পালিঘাট বলে একটা এরিয়া আছে, সেই পালিঘাটেতে এই জায়গাটা অবস্থিত। এখানে কুমির সাফারি হয় একটা। সেই কুমির সাফারির জন্য মোটামুটি আপনাকে টোটাল 615 টাকার মতো পেমেন্ট করতে হবে। তার মধ্যে 75 টাকা এন্ট্রি এবং একটা বোটের জন্য 540 টাকার মতো লাগে। তো ওই বোট রাইডটা টোটাল হয় 45 মিনিটের মতো, স্বচ্ছ জল। আর এই জায়গাটা 3টে রাজ্যের একটা মিলনস্থল, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশ। ঘড়িয়াল আপনারা অনেকে জানেন বা দেখেছেন বা শুনেছেন। ঘড়িয়াল বেসিক্যালি একটা কুমিরের মতো একটা প্রজাতির একটা অ্যানিম্যাল। এখানে আপনারা দেখবেন যে নদীর চরেতে শুয়ে আছে, হয়তো জলেতে হাত দিতে অনেকে বারণ করে, যে কখন গিয়ে হাতটা ডোবালেন তখন খপ করে ধরে নিল হাতটা, এরকম টাইপের হলেও হতে পারে আর কি। আর প্রচুর পরিমাণে পাখি আছে তার পাশটায়, খুব ভালো লাগবে। দূরে কখনো কখনো কিছু জল আছে, ঝর্ণা টাইপের, সেরকম টাইপের আছে। এটা একটা খুব ভালো দেখা, মানে আপনারা গিয়ে মানে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা যেতে লাগবে, 1 ঘন্টা আসতে লাগবে, আর 45 মিনিট, মানে টোটাল 4 ঘন্টার মতো একটা এপিসোড ওখানে একটা থাকে, 4, 4.5, 5 ঘন্টা। কারণ অনেক সময় বোট পাওয়া যায় না, ভিড়ের সময় প্রচুর ভিড় হচ্ছে আজকাল ওখানে। তো এই জায়গাটা যাওয়া যেতে পারে। তার মানে হচ্ছে কি, যে আপনারা যখন ওই এখানে যখন যাচ্ছেন, আমাদের কি নাম বলে, এখানে যখন যাচ্ছেন তখন 3টে জায়গা আপনারা দেখে নিলেন। সেই জায়গাটা হচ্ছে, একটা হচ্ছে রণথম্বর ফোর্ট, একটা হচ্ছে আপনাদের রণথম্বরের হচ্ছে জঙ্গল, আর থার্ড ওয়ান হচ্ছে আপনাদের চম্বল ঘড়িয়াল স্যাংচুয়ারি। আমি আরও আসছি, বেশ কিছু জায়গা আছে, কিন্তু কিভাবে যাবেন আমি অবশ্যই বলবো। যেহেতু দিল্লিতে আছি, সেই জন্য আমি দিল্লির জায়গাটাকেই একটু ভালো করে জানি, কিভাবে যেতে পারেন, কি করবেন না করবেন। আপনাদের একটা মানে সস্তা একটা ট্যুর প্যাকেজ বলতে পারি। সেই প্যাকেজটা হচ্ছে এরকম টাইপের, যেখান থেকে হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে, যদি কলকাতা থেকে আসেন, কলকাতা থেকে আসার পর আপনারা রাজধানী ধরুন বা যে কোনো ট্রেন ধরুন, ট্রেনে দিল্লিতে আসুন। দিল্লি থেকে নেমে ওখান থেকে নিউ দিল্লি স্টেশন থেকে আপনারা চলে যান, সকাল 10টার মধ্যে নেমে যাবেন আশা করি। তো সকাল 10টায় নেমে যাওয়ার পর ওখান থেকে সোজা চলে যান নিজামুদ্দিন স্টেশনে। আপনাদের কাছে প্রচুর মাঝখানে গ্যাপ থাকবে, প্রায় 2 ঘন্টা 45 মিনিটের মতো গ্যাপ থাকবে। সেই সময়ের মধ্যে চলে যান, খাওয়া দাওয়া করুন ওখানে। খাওয়া দাওয়া করার পর ঠিক জনশতাব্দী এক্সপ্রেস আপনাদের 12টা 45 মিনিট ওখান থেকে ছাড়বে। জনশতাব্দী এক্সপ্রেস ধরে সোজা চলে যাবেন সওয়াই মাধোপুরে। সওয়াই মাধোপুর স্টেশন থেকে, ওখান থেকে প্রচুর পরিমাণে আপনারা হোটেল বুক করে নিলে, আগে হোটেলওয়ালাকে আপনারা বলে দিলেন যে এখানে আমরা আসছি, গাড়ি ভাড়া পাঠিয়ে দেবেন, অথবা লোকাল প্রচুর গাড়ি পাওয়া যায় ওখানে, সেই গাড়ি করে আপনারা চলে গেলেন হোটেলে যাওয়ার পর যেতে যেতে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, 5টা 15 নাগাদ পৌঁছানোর কথা, হোটেলে ঢুকতে প্রায় 6টা 6:30 বেজে যাবে। সেই জন্য আপনারা কি করবেন, ওই দিনটা টোটাল হোটেলে একদম পুরো রেস্ট করুন। যাদের ফোর্ট দেখার কথা, যারা ফোর্ট দেখতে বেশি করে ইন্টারেস্টেড, তারা কি করবেন, মানে আপনারা নেক্সট ডে সকালবেলা বেরিয়ে যান ফোর্ট দেখবার জন্য। তো ফোর্টটাকে দেখে আসুন সকালবেলার দিকে। ফোর্টের বিবরণ আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেই ফোর্টটা দেখুন। দেখার পর হোটেলে ফিরে আসুন। হোটেলে ফিরে এসে আপনারা লাঞ্চ করুন। লাঞ্চ করার পর তারপর গিয়ে একটু রেস্ট করুন।
রেস্ট করে হালকা রেস্ট করে তারপর বেরিয়ে যান একদম পুরো ওই পালিঘাটে। আপনাদের বললাম যে ঘড়িয়াল স্যাঞ্চুয়ারি দেখার জন্য, সেখানে আপনি যেতে পারেন। যারা পালিঘাট যাবেন না তাদের জন্য ওই যে বিকেলবেলার সাফারি, জঙ্গল সাফারিটা আপনারা করে নিতে পারেন। কেউ কেউ যদি দুখানা সাফারি করে তাহলে ওই সময় একটা সাফারি করে নিতে পারেন। তো ওটাকে করে নেবার পর আপনারা গিয়ে আবার সেই রাত্রিবেলা ফিরে এসে হোটেলে রেস্ট করুন। রেস্ট করার পর এরপর যেটা বলবো, থার্ড ডে যেটা হবে, সেকেন্ড ডে কেটে গেল, থার্ড ডে যাওয়ার পর আপনারা সকালবেলা একটা মর্নিং সাফারি করে নিন। মর্নিং সাফারির জন্য আগে থেকে বলে দিন মর্নিং সাফারি করে। তবে একটা কথা, যখন শীতকালে যদি কেউ যাও, ঠান্ডার দিকের জন্য যদি যাবেন কেউ, সকালবেলা যখন যাবেন কিন্তু আপনারা একদম পুরো ঠান্ডার প্রোটেকশানটা নিয়ে যাবেন, কারণ ওখানে গিয়ে প্রচুর মানে ঠান্ডা লাগে। বাইরে যখন ক্যান্টারে করে যাবেন ওখানে দেখবেন যে খুব ঠান্ডা আছে, সেই জন্য হচ্ছে চাদর ঠাদর মুড়ি দিয়ে ভালো করে যাবেন একদম পুরো। আর বাঘের দেখার ওখানে চান্সটা অনেক বেশি থাকে, বাঘ সাইটিংটা বেশি আছে। আমার যেমন একটা নিজের অভিজ্ঞতায় ছিল, আমি একটা খুব ভালো একটা লেপার্ড দেখেছিলাম গাছের মধ্যে। অনেকক্ষণ ধরে মানে দেখছি লেপার্ডটা, নিচে 3-4টে হরিণ ছিল, সেই হরিণটাকে গিয়ে জাম্প মেরে ধরলো। দ্যাট ইজ অ্যামেজিং। ওই সিন আমি কখনোই ভুলবো না। তারপর তো লাস্ট টাইমে আবার গেলাম, হয়তো লাস্ট টাইম যাওয়ার পর একদম বাঘ মামা দেখলাম গাড়ির উল্টো দিকে আমার চলে গেল। খুব ভালো লেগেছে আমার ওখানে। তো এই জায়গাটা আপনারা এরকম যেতে পারেন। ওখান থেকে আসার পর যাই হোক সাফারি করে চলে আসুন, তারপর আবার এখান থেকে বিকেলবেলা সোয়াই মাধেপুর স্টেশনে যান। সোয়াই মাধেপুর স্টেশন থেকে আপনাদের একটা SGAC নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস আছে, ওটা আপনারা বিকেলবেলা ধরুন। বিকেল 4টের সময় ওখান থেকে ছাড়ে সোয়াই মাধেপুর থেকে, আর রাত্রির 10টা 35 নাগাদ দিল্লিতে চলে আসবেন। আসার পর এখান থেকে তারপর আপনারা পরের দিন সকালবেলা আইদার পরের দিন দিল্লিটা থেকে অথবা করে সকালবেলা আপনারা কালকা মেল ধরতে পারেন, অথবা রাজধানী ধরে আপনারা চলে যেতে পারেন। আমি আর একটা জিনিস রেকমেন্ড করব, যদি বাই রোড কেউ আসতে চান তাহলে দিল্লিতে নামুন। দিল্লিতে নেমে একটা গাড়ি নিন। গাড়ি নিয়ে প্রথমে সিরিস্কা জঙ্গলের মধ্যে একটা দারুণ জায়গা আছে, সেটা হচ্ছে ভানগাড় ফোর্ট। সেই ভানগাড় ফোর্টটা দেখে তারপর রণথম্বর চলে যান। ভানগাড় ফোর্ট সম্বন্ধে অনেকে শুনেছেন, এটা অন দ্য ওয়ে পড়ে। ভানগাড় ফোর্টটা বেসিক্যালি হচ্ছে এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড একটা কিলা বলা হয়। তো সেইটাও এর মধ্যে প্রচুর হিস্ট্রি আছে, ওটাও খুব ভালো লাগবে। এগুলো সব অফবিট জায়গা, তো এখানে ইউজুয়ালি যেতে পারে না। আপনারা এইভাবে যদি আপনাদের প্ল্যানিংটাকে করেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এবং যারা ট্রেনে আসতে পারেন, অনেকে আবার করে দিল্লি না ব্যাক করে ওখান থেকে সবাই মাধেপুর থেকে আপনারা জয়পুর চলে যেতে পারেন। জয়পুরে গিয়ে 1-2 দিন জয়পুরে থেকে, জয়পুর থেকে তারপর যে কোনো জায়গায় আপনাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে আপনারা ফিরে যেতে পারেন। এইভাবে একটা ট্যুর সাজান আপনারা, সেটা হয়তো আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দিনটা ভালো যাক।